বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। এই কামনাই করি যে তোমরা সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জেনেছি যে মনোবিজ্ঞান প্রথমে 1875 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা শুরু হয়। সেখানে স্বল্প পরিসরে শুরু হয় এবং 1879 সালে মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ট জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে বৃহৎ আকারে গবেষণা শুরু করেন, পরীক্ষা শুরু করেন। তারপর থেকেই মনোবিজ্ঞানের অগ্রগতি শুরু হয় এবং সময়ের পরিবর্তন এবং বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে মনোবিজ্ঞানও এগিয়ে চলে এবং পাশাপাশি মনোবিজ্ঞানের ব্রাঞ্চ বা শাখাগুলো পর্যায়ক্রমে গতিশীল হয় এবং বাড়তে থাকে। আজকে আমরা দেখব যে মনোবিজ্ঞানের সেই শাখাসমূহ কি শাখাসমূহ রয়েছে এবং সেই শাখায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মনোবিজ্ঞানের শাখাসমূহ, তার মানে ব্রাঞ্চেস অফ সাইকোলজি। প্রথমেই যে শাখা আলোচনা করা হয় তার নাম হচ্ছে জেনারেল সাইকোলজি। সাধারণ মনোবিজ্ঞান বা জেনারেল সাইকোলজি। এখানে মনোবিজ্ঞানের যে সাধারণ যে বিষয়গুলো রয়েছে এবং অন্য বিষয়ের সংক্ষিপ্ত রূপ এখানে আলোচনা করা হয়। এই জন্য এটাকে কেন্দ্রীয় শাখাও বলা হয়ে থাকে। এখানে স্মৃতি বিস্মৃতি, শিক্ষণ, বুদ্ধি, ব্যক্তিত্ব, প্রত্যক্ষণ, এইসব বিষয় নিয়ে যে প্রাথমিক যে আলোচনা সে আলোচনা করা হয়ে থাকে। তোমরা যারা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করো তারা জানো যে উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রাথমিক যে ধারণা বা প্রাণীর যে প্রাথমিক যে মুভমেন্ট তাকে সংবেদন বলে। আমরা মনোবিজ্ঞানের এই শাখাটিকে আমরা সংবেদন হিসাবেও আখ্যায়িত করতে পারি, কারণ এই শাখা পড়লে আমরা সমগ্র মনোবিজ্ঞান সম্পর্কে জানতে পারবো না, কিন্তু সাময়িক একটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা সামান্য একটু চেতনাবোধ আমাদের তৈরি হবে এই সাধারণ মনোবিজ্ঞান আমরা যদি পড়াশোনা করি বা এই বিষয়ে যদি আমরা জ্ঞান লাভ করি। এই জন্যই এটাকে সাধারণ মনোবিজ্ঞান বলা হয়েছে। তো এখানে আমরা ব্যক্তির চিন্তন, ব্যক্তির শিক্ষণ সম্পর্কেও আমরা জানতে পারবো। এরপরে যে মনোবিজ্ঞান রয়েছে সেটি হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি। এক্সপেরিমেন্টাল সাইকোলজি বা পরীক্ষণ মনোবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে জানলাম যে 1879 সালে মনোবিজ্ঞানের জন্ম হয়েছিল এবং 1879 সালেই উইলহেম উন্ট জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষাগার বা গবেষণাগার তৈরি করেন। সেখান থেকেই পরীক্ষণ মনোবিজ্ঞানের জন্ম এবং সবচেয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি গতিশীল এবং যেখানে এটা বলা হয়েছে যে পরীক্ষণ মনোবিজ্ঞানের কারণেই কিন্তু মনোবিজ্ঞান আজকে বিজ্ঞান রূপে দাঁড় করিয়েছে। আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম যে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান। সেখানে আমরা প্রমাণ করেছিলাম যে মনোবিজ্ঞান একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান। যদি এই পরীক্ষণ মনোবিজ্ঞান যদি সৃষ্টি না হতো তাহলে বা এই মনোবিজ্ঞানের এই শাখাটি যদি না আসতো তাহলে কিন্তু আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান রূপে কতটা দাঁড় করাতে পারতাম সেটা কিন্তু প্রশ্নই থেকে গেল। তো এখানে মনোবিজ্ঞানীরা পরীক্ষণ পাত্রের উপর নির্ভরশীল চলের উপর অনির্ভরশীল চল বা অনির্ভরশীল চলের উপর নির্ভরশীল চলের প্রয়োগ করেন
প্রয়োগ করে দেখেন যে আসলে সেখানে অনির্ভরশীল কতটা পরিবর্তনশীল হয়। এখানে মনোবিজ্ঞানীরা অনির্ভরশীল এবং নির্ভরশীল চলের প্রয়োগের সময় যে যদি বাহ্যিক চল যেন কোনোভাবেই সেটাকে আক্রান্ত করতে না পারে বা ক্ষতি করতে না পারে, সেদিকটাও কিন্তু তারা নজর রাখেন। তো এখানে এই পরীক্ষণের কারণেই কিন্তু আজকে আমরা মনোবিজ্ঞানের যেই জাঁকজমকপূর্ণ অবস্থা, বর্তমান যে অবস্থা, এটা কিন্তু আমরা পরীক্ষণ মনোবিজ্ঞানের কারণেই কিন্তু পেয়েছি। তো এই পরীক্ষণ মনোবিজ্ঞানকে এই যে মনোবিজ্ঞান যে বিজ্ঞান হিসেবে দাঁড়িয়েছে, একটি নির্দিষ্ট অবস্থায় এসেছে, তার পিছনে কিন্তু এই পরীক্ষণ মনোবিজ্ঞানের অবদান অনস্বীকার্য। এরপর রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান, এডুকেশনাল সাইকোলজি। শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে শিক্ষার যে অগ্রযাত্রা সেখানে সহায়ক ভূমিকা হিসাবে পালন করেছে। পূর্বে আমরা দেখতাম যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু এই শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাটাকে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় নিয়ে এসেছে। কারণ একটা শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যদি অংশগ্রহণ না করে তাহলে আসলে কোনো শিক্ষাদান বা শিক্ষা কার্যক্রম কোনোভাবেই কিন্তু সম্ভব না। এজন্যই বলা হয়েছে বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। আমরা পূর্বে দেখেছি ছোটবেলায় যে শিক্ষক যা বলতেন তাই শিক্ষা কার্যক্রমের বড় অংশ, কিন্তু বর্তমানে সেটা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে সরে এসেছি। এখন শিক্ষার্থী বান্ধব শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে। এখন বলা হয়ে থাকে যে আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল। যে ছেলেমেয়েরা যে আনন্দ চিত্তে যদি শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে সেই শিক্ষা আসলে বাস্তব জীবনে কতটা প্রয়োগ করা যায় সেটা আসলে প্রশ্নই থেকে যায়। শিক্ষা হবে আনন্দের সাথে শিক্ষা। ভয়ের সাথে যদি আমরা কোনো বিষয় শিখতে চাই তাহলে কিন্তু সেই বিষয়টা আমাদের স্মৃতিতে কিন্তু থাকবে না। প্রথম কথা হচ্ছে সেটা আমরা সেটা মুখস্থই করতে পারবো না, বা আমরা এটা আমাদের মেমোরিতে সংরক্ষণ করতে পারবো না যদি আমরা ভয়ের মাধ্যমে শিখি। আর পরবর্তীতে এটার পুনরুদ্বেগ সেটা তো অনেক পরের বিষয় বা জটিল বিষয় থেকেই গেল। যদি আনন্দের সাথে যদি শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করা যায়, শিক্ষার্থী কেন্দ্রিকভাবে যদি শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করা যায়, তাহলে কিন্তু সেই শিক্ষাটা কিন্তু মানে সংরক্ষণটা, স্টোরেজ যাকে বলে, খুব ভালো হয়। যেমন স্মৃতির যে উপাদানগুলো রয়েছে সেখানে আমরা যে শর্তগুলো দেখতে পাই, সেখানে প্রথমেই রয়েছে শিক্ষণ। কারণ শিক্ষণ আগে আমাদের শিখতে হবে, পরে আমরা দেখব যে আমরা কতটুকু আমরা ভুলে গেছি নাকি মনে আছে, সেটা পরের বিষয়। কিন্তু প্রথম বিষয় হচ্ছে আমাদের শিখা। এরপরে শিখার পরেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে সেটা হচ্ছে সংরক্ষণ। শুধু শিখলেই হবে না, ওই বিষয়বস্তুকে আমার প্রয়োজনের জন্যই এটাকে সংরক্ষণ করতে হবে। আবার বলা হয়েছে সংরক্ষণ করলেও হবে না, সেটাকে আবার পুনরুদ্বেগ করতে হবে, মানে এটাকে রিকল করতে হবে। রিকল করতে না পারলে কিন্তু আমার ওই শিক্ষার কিন্তু মূল্য নেই। এই কারণেই আমি বলবো যে শিক্ষা ব্যবস্থাটা যেহেতু শিক্ষণ, সংরক্ষণ এবং পুনরুদ্বেগের মধ্যে রয়েছে, শর্ত রয়েছে, সে কারণে আমার শিক্ষা ওই ব্যবস্থাটাকে পুনরুদ্বেগ পর্যন্ত, রিকল পর্যন্ত আমাকে যদি নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাকে আনন্দের সাথে শিক্ষাটা গ্রহণ করতে হবে। এখানে শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু আমাদেরকে দিয়েছে শিক্ষার পরিবেশ, যে শিক্ষার পরিবেশটা কেমন হওয়া উচিত সেই ব্যবস্থাটা কিন্তু এখানে শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে এসেছে। শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে পরিপক্কতা, মানে বয়স বেঁধে যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে এসেছে। কারণ বয়সের সাথে সাথে আমার যেই অবস্থার পরিবর্তন হয়, আমার যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের উপর ভিত্তি করে সে বেসিসটা কিন্তু হবে আমার নিজের। তো সেখানে অন্যের কোনো একটা বিষয় যে অন্য এটা পারে আমি কেন পারবো না, এরকম বিষয় না। আমার বয়স অনুযায়ী যদি আমার শিক্ষাটা যদি না হয়,
তাহলে কিন্তু আমি সেটা অনুধাবন করতে পারবো না এবং বাস্তবে কিন্তু সেটা প্রয়োগ করতে পারবো না। এজন্য এখানে পরিপক্কতার একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে শিক্ষণের একটি শর্তের মধ্যে। এরপরে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, যে একটা সিলেবাস অনুযায়ী শিক্ষা ব্যবস্থাটা, পূর্বেই সিলেবাসটা তৈরি করা, এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের একটা অংশ। কারণ আমরা যদি পূর্বে একটা সিলেবাস যদি দিতে না পারি শিক্ষার্থীদেরকে, তাহলে তারা কিভাবে এগিয়ে যাবে? আমরা জানি যে হাইপোথিসিস মানে প্রকল্প ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। একটা বিল্ডিং তৈরি করতে গেলে প্রথমে কিন্তু একটা স্ট্রাকচার আমাদের প্রয়োজন হয়, তার উপর ভিত্তি করে কিন্তু একটা বিল্ডিং নির্মাণ করা হয়। তো শিক্ষাক্ষেত্রে যদি সেরকম একটা স্ট্রাকচার না থাকে, একটা পাঠ্যসূচি না থাকে, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমাদেরকে। এই জন্য শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু এই বিষয়টা নিয়ে এসেছে। তো যাই হোক, আমরা জানলাম যে শিক্ষা মনোবিজ্ঞান এই মনোবিজ্ঞানের একটি অন্যতম অংশ, অন্যতম শাখা, এবং এটা আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে রয়েছে শিল্প মনোবিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। শিল্প মনোবিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। শিল্পের মূল কতগুলো নীতি রয়েছে, সেই নীতিগুলো এখন মনোবিজ্ঞানের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। সেই নীতিগুলো কি কি সেটা একটু আমি তোমাদেরকে বলছি। শিল্পের মূল নীতি হচ্ছে উৎপাদন। এখন এই উৎপাদনের উপর ভিত্তি করে কতগুলো নীতি রয়েছে। সেটা হচ্ছে যে কর্মচারীদের কর্মত্যাগের পরিমাণটা কমানো, দুর্ঘটনার পরিমাণটা কমানো, তারপর ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয় সেটা সর্বোচ্চ ব্যবহার। এই বিষয়গুলো কিন্তু শিল্পে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন শিল্প কারখানায় আমরা দেখতে পাই যে দুর্ঘটনার পরিমাণটা বেশি, দুর্ঘটনা ঘটছে, সেখানে কর্মচারীদের কর্মত্যাগের পরিমাণটা বাড়ছে, সেখানে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় সেটা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে না। এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা দেখা যায় সাধারণত। কারণটা হচ্ছে কি? যে কারণটা হচ্ছে এখানে আমরা মনোবিজ্ঞানটাকে এখনও, মানে শিল্প মনোবিজ্ঞানটাকে এখনও আমরা এখানে ব্যবহার করতে পারিনি। বহির্বিশ্বে আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু চোখটা ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে সেখানে দেখব যে আসলে মনোবিজ্ঞানটা শিল্প কারখানায় কতটুকু ব্যবহার করা হয়েছে, তারা কতটুকু করেছে, তারা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছে। সেখানে যদি আমরা দেখি, সেখানে তাদের কর্মসন্তুষ্টি আমরা দেখতে পাই। কর্মসন্তুষ্টি কখন আসবে? যখন একজন শ্রমিকের যেই চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো যদি সেই প্রতিষ্ঠান, সেই শিল্প কারখানা যদি পূরণ করতে পারে, তাহলে কিন্তু সেই শিল্প কারখানার প্রতি শ্রমিকদের কিন্তু কর্মসন্তুষ্টি বেড়ে যায়। এটা একটা বড় দিক। কারণ যাদেরকে দিয়ে আমি উৎপাদনটা বাড়াবো, যাদেরকে দিয়ে আমি শিল্প প্রতিষ্ঠানটা দাঁড় করাবো, তাদেরকে যদি আমি সন্তুষ্টি দিতে না পারি, তাদেরকে যদি সন্তুষ্টিতে রাখতে না পারি, তাহলে আমার যেই পরিকল্পনা ছিল, আমার যে হাইপোথিসিস ছিল, আমার যেই গোল ছিল, সেই জায়গাটায় কিন্তু আমি পৌঁছতে পারবো না। এই কারণে বহির্বিশ্বে দেখা যায় যে কিভাবে যাদেরকে শিল্প প্রতিষ্ঠানে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়, আগে দেখা হয় তারা এই প্রতিষ্ঠানের প্রতি কতটা সন্তুষ্টি তাদের আছে। এই সন্তুষ্টি যদি তারা দিতে পারে, প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠান মালিক যদি ওই কর্মচারীদেরকে কর্মসন্তুষ্টি দিতে পারে, তাহলে দেখা যায় তারা এটাকে সেখানে শুধু কাজই করে না, সেটাকে তারা প্রণামও করে। এরকমও দেখা যায় যে শিল্প কারখানায় কর্মচারীরা গিয়ে আগে প্রণাম করছে। হ্যাঁ, সে যেখানে কাজ করছে সেটাকে আগে প্রণাম করছে, আবার ফেরার পথেও তারা প্রণাম করে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রতি তাদের সন্তুষ্টি আছে। যখনই সন্তুষ্টি তাদের চলে আসবে, তখন কি হবে? তখন দুর্ঘটনার পরিমাণটা বেড়ে যেতে পারে, কর্মচারীদের কর্মত্যাগের পরিমাণটা বেড়ে যাবে। আর দেখা যায় যে যখন কর্মত্যাগ করে, তখন ওই জায়গাটা শূন্য থাকে। এই শূন্য পদটা পূরণ করতে অনেকদিন সময় অতিবাহিত হয়। আমরা জানি সেখানে একটা নিয়োগ প্রক্রিয়া আছে, সেখানে সময় অতিবাহিত হওয়ার একটা ব্যাপার রয়েছে। এই সময় অতিবাহিত হওয়ার মধ্যে দিয়ে কিন্তু অনেক লস হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না।
আমাদের উচিত কর্মচারীদেরকে ধরে রাখা, কারণ সেই শূন্য জায়গাটা পূরণ করতে গিয়ে অনেক দিন আমাদের সময় অতিবাহিত হতে হয় এবং ওই সময় কিন্তু আমরা অনেক লুজার হয়ে যাই। তাহলে এই কর্মসন্তুষ্টি যদি থাকে তাহলে কিন্তু তাদের ওই কর্মত্যাগের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এরপরে যখন কর্মসন্তুষ্টি থাকবে তখন তারা মনোযোগের সহিত, আনন্দের সহিত ওই প্রতিষ্ঠানে তারা কাজ করবে, ফলে দুর্ঘটনার পরিমাণটা কমে যাবে। এবং কর্মের সন্তুষ্টি যদি থাকে তাহলে কি হবে, তাহলে তারা যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, সেগুলো সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা তারা করবে। ফলে কি হবে, ফলে প্রতিষ্ঠান লাভবান হবে। আর আরেকটা জিনিস বেড়ে যাবে, সেটা হচ্ছে প্রথমে যে কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে উৎপাদন বেড়ে যাবে, প্রডিউস বেড়ে যাবে। এটা শিল্পের একটা মূল ধর্ম, যে প্রডিউস বাড়ানো। তাহলে দেখা যায় যে একটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এগুলো সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে কর্মসন্তুষ্টি। যাই হোক, তাহলে শিল্প মনোবিজ্ঞান কিন্তু এই বিষয়টা এইটা নিয়ে আলোচনা করেছে, এটা নিয়ে গবেষণা করেছে, এটা বহির্বিশ্বে এটা কিন্তু তারা অ্যাপ্লাই করেছে। ফলে তারা কিন্তু শিল্প কারখানায় কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে কিন্তু এটা এখন পর্যন্ত আমরা প্রয়োগ করতে পারিনি। ইনশাল্লাহ তোমরা যারা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, হ্যাঁ, তোমরা যারা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছো, তারা এটা বাস্তবে প্রয়োগ করবে, এই আশাবাদ আমি রাখছি। তো যাই হোক, এরপরে যেটি আছে সেটি হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান। ক্লিনিক্যাল সাইকোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান খুবই দামি একটা সাবজেক্ট। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়াশোনা করার সুযোগ পায়, তারা কিন্তু পড়াশোনা শেষ হওয়ার আগেই কিন্তু তারা চাকরির অফারটা পেয়ে যায়। বিভিন্ন হসপিটালে এই চাকরির অফারটা তারা কিন্তু পায়। খুবই দামি একটা সাবজেক্ট। বাংলাদেশে এটা এখন খুব প্রয়োগ, এটার অ্যাপ্লাই হচ্ছে, এটা আমি জানি। চিকিৎসা মনোবিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রটাকে মানে খুবই সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন। চিকিৎসকের কিন্তু একটা ধর্ম থাকে, সেটা কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞান যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা সেটা দেখতে পাই। ধর্মটা হচ্ছে কি, যে মূল ধর্ম হচ্ছে সেবা করা, সেবা। এখন এই সেবাটা আমি কিভাবে করব, একজন চিকিৎসক যদি হই সেই সেবাটা আমার কেমন হওয়া উচিত, হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যখন আমরা সাধারণত যখন অসুস্থ হই তখনই কিন্তু ডক্টরের শরণাপন্ন হই। সুস্থ অবস্থায় সাধারণত আমরা ডক্টরের শরণাপন্ন কিন্তু কেউ হই না। যখনই আমরা অসুস্থ হই তখনই আমরা হসপিটালে যাই, ডক্টরের কাছে যাই, কারণ আমরা জানি ওখানে গেলেই আমরা ভালো হব, সুস্থ হব। যাই হোক, এখন ডাক্তারের কিন্তু সেই বিষয়টা বোঝা উচিত যে একজন মানুষ কখন তার কাছে যায় বা তার কাছে আসে। সে যখন অসুস্থ না পেরেই তার কাছে যায়। কিন্তু তখন যদি ডক্টর যদি বলে যে তার সাথে ব্যবহারটা যদি ভালো না হয় এবং যদি বলে যে আপনি শেষ মুহূর্তে এসেছেন, তাহলে রোগীর অবস্থা কেমন দাঁড়ায়। এটা বাস্তবে আমি কিন্তু দেখেছি যে এক বড় ভাই, সে হসপিটালে গেল, ভালো অবস্থা, নিজে হেঁটেই গেল। হ্যাঁ, যখন ডাক্তার দেখে তাকে যখন বলল যে আপনি শেষ মুহূর্তে এসেছেন, তখন তাকে কিন্তু সে যেভাবে নিজের পায়ে হেঁটে হসপিটালে গেছে, তাকে কিন্তু সে নিজের পায়ে হেঁটে কিন্তু হসপিটাল থেকে বের হতে পারেন নাই। তাকে ধরে হসপিটাল থেকে বের করতে হয়েছে, কারণ সে জানে যে সে শেষ। কিন্তু ডক্টর যদি এই কথাটা না বলে যদি বলতো যে হ্যাঁ, আপনার খুব বেশি সমস্যা হয়নি, আপনি এই প্রক্রিয়ার মধ্যে গিয়ে যদি কিছুদিন চলাফেরা করেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, তাহলে কিন্তু তার এই মুমূর্ষ অবস্থা তৈরি হয় না। চিকিৎসা মনোবিজ্ঞান কিন্তু এই কথাটা খুব জোর দিয়ে বলেছে যে রোগীর সাথে ডক্টরের ব্যবহারটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, একটা ঘটনা যদি আমি এখানে শেয়ার করি তাহলে তোমরা আশ্চর্য হবে যে বাংলাদেশের কোনো এক সাংবাদিক, উনি কোনো রাজনৈতিক নেতার আক্রোশে পড়ে ওনাকে আঘাত করা হয়। তখন আঘাত করে ওনাকে একটা ক্ষেতের মধ্যে ফেলে দেওয়া হয়। তো কৃষকরা ওই পাট কাটতে গিয়ে ওনাকে পায়
এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বাংলাদেশি ডাক্তাররা তাকে চিকিৎসা করতে না পেরে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরে যখন সে যায় তখন তার প্রথম চিকিৎসা ছিল যে তাকে নার্স তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে শেভ করিয়ে তার দুই গালে দুটা কিস করেছিল। এটা আমি একটা পত্রিকায় পেয়েছি, সেই রেফারেন্সটা আমি দিলাম। কেন এটা করলো, সেখানে ব্যাপারটা কি, যে জৈবিক চাহিদার কারণে সেটা করেছে কিনা? আসলেই না, কারণ সে জানে যে যদি তাকে এইভাবে আদরটা করা হয় তাহলে তার একটা ভালো লাগা তৈরি হবে। যখন তার মধ্যে ভালো লাগা তৈরি হবে তখন যদি চিকিৎসাটা শুরু হয় তাহলে কিন্তু তার জন্য, রোগীর জন্য কিন্তু খুবই ভালো হয়। বাংলাদেশে কিন্তু এটা কখনোই সম্ভব না, কারণ সেই অবস্থার মধ্যে আমরা কিন্তু যাইনি। আমাদের মানসিকতা, আমাদের মননশীলতা কিন্তু সেই জায়গাটায় আমরা নিয়ে যেতে পারিনি। আমরা ওই ধরনের মানসিকতা বা মননশীলতা যাওয়ার জন্য যে ধরনের শিক্ষা বা পরিবেশ প্রয়োজন, সেই শিক্ষা এবং পরিবেশ অবস্থা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। যাই হোক, তারপরেও একটা অবস্থা রয়েছে, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই জায়গাটায় যদি ডাক্তারদের সেই মননশীলতা আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমাদের রোগীদের জন্য কিন্তু খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, তো এই চিকিৎসা মনোবিজ্ঞান কিন্তু সেই জিনিসটা করেছে। এরপরে রোগীর যথার্থ রোগ নির্ণয়ের ব্যবস্থা, যেমন টেস্ট, হসপিটালে গেলে আমরা রোগ নির্ণয় করার জন্য আমাদের বিভিন্ন ধরনের টেস্ট দেওয়া হয়। এটা কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞানের একটা প্রয়োগ, যে এদিক সেদিক চিকিৎসা না করে নির্দিষ্ট জায়গায় যে সমস্যাটা আমার হয়েছে তার উপর বেস করে আমার চিকিৎসা দেওয়া। তাহলে এটা যদি হয় তাহলে কিন্তু ভালো হয়। এই জন্য কিন্তু জাস্ট জেনে নেওয়া, টেস্ট করে আমার আসলেই কোন জায়গাটা সমস্যা সেটা জেনে নেওয়া, এইটা কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞানের ব্রাঞ্চ বা শাখা তৈরি হওয়ার পরেই কিন্তু এটা আমরা জেনেছি বা এটা তারা করেছে। তারা কিন্তু বলে নাই যে যত্রতত্র টেস্ট দেওয়া। আমাদের এই সময় আমরা দেখতে পাই যে হসপিটালে গেলে যত্রতত্র টেস্ট একটা দেওয়ার প্রবণতা রয়েছে আমাদের চিকিৎসকদের মধ্যে, কিন্তু এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান বলে নেই। সে ডাক্তার কিন্তু জানে যে কি সমস্যাটা, আমার সাথে কথা বলে ডাক্তার কিন্তু মোটামুটি একটা নিশ্চিত যে আমার সমস্যাটা কোথায়। তারপরেও সুনিশ্চিত হওয়ার জন্য টেস্টটা আসলে জরুরি, হ্যাঁ, কিন্তু তত্র টেস্টটা কিন্তু জরুরি না। তো আমাদের যারা ডাক্তার রয়েছে আমরা আশা করি যে তাদের এই চিন্তা করার সময় হয়ে গেছে। তারা এটা চিন্তা করবে যে আসলে রোগী কখন ডক্টরের কাছে যায়। তো যাই হোক, আমরা চিকিৎসা মনোবিজ্ঞান সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব ডেভেলপমেন্টাল সাইকোলজি। বিকাশ মনোবিজ্ঞান। বিকাশটা আমাদের জীবনে শুরু হয় জাইগোট সৃষ্টি হওয়ার পর থেকেই। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার ফলে জাইগোট সৃষ্টি হয়, আমরা জানি প্রত্যেকেই। এই জাইগোট সৃষ্টি হওয়ার পর থেকেই আমার আসলে বিকাশটা, বৃদ্ধিটা শুরু হয়, সেটা মায়ের পেটের মধ্যেই। এটাকে জন্মপূর্ব অবস্থা বলা হয়। তো এই জন্মপূর্ব অবস্থা, এখানে বিকাশের ক্ষেত্রে যেই অবস্থাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মায়ের কতগুলো দিক, মায়ের কতগুলো বৈশিষ্ট্য, মায়ের কতগুলো জীবন চরিত্রের কতগুলো ধাপ। সেখানে বলা হচ্ছে মায়ের বয়সের কথা বলা হয়েছে, মায়ের পুষ্টির কথা বলা হয়েছে, মায়ের আবেগের কথা বলা হয়েছে, মায়ের কর্মপরিবেশের কথা বলা হয়েছে। এরপরে মায়ের রক্তের যে আরএস উপাদান, আরএস ফ্যাক্টর, সেটার কথা বলা হয়েছে। এই দিকগুলো, মায়ের পুষ্টির, নিউট্রিশনের কথা বলা হয়েছে। এই দিকগুলো যদি খুব ভালো থাকে তাহলে আমার বিকাশটা খুব ভালো হবে। কারণ আমরা কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কিন্তু আমরা জানি যে মায়ের বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সেখানে মায়ের বয়সটা সাধারণত 18 থেকে 35 বা 20 থেকে 35-এর কথা এখানে উল্লেখ রয়েছে। যে কারণটা হচ্ছে মায়ের
আমি যখন আমার মায়ের পেটের মধ্যে যখন আমার জন্ম হয়, মানে আমার জায়গোট অবস্থায় ছিল, তো সেখানে মায়ের শারীরিক অবস্থাটা বা তার যে স্বয়ংক্রিয় যন্ত্রমণ্ডলী যে অংশগুলো, সেটা কতটা সুগঠিত হওয়ার পর আমার জন্ম হলে ভালো হয় সেটা কিন্তু আমরা জানি। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বয়স, সেটা বলা হয়েছে 20 বছরের কথা বলা হচ্ছে, যে 20 থেকে 35। বিশেষ করে আমাদের দেশে, এই বাংলাদেশে মায়েদের বয়সটা, মানে মা কখন সন্তান জন্মদানের জন্য তার মানে বয়স, সুষম বয়স কোনটা, সেটা 20 থেকে 35 বলা হয়েছে। কারণটা হচ্ছে এই সময়ে, কারণ আমরা জানি যে আমি তুমি সে প্রত্যেকেই আমরা মায়ের পেটেই আমাদের প্রথম অবস্থা, আমাদের জায়গোটটা মায়ের পেটে, এবং সেখানে 9 মাস 10 দিন পর্যন্ত আমরা সেখানে অবস্থান করি। এখন সেই জায়গাটা যদি সুগঠিত না হয়, তাহলে এটা আমার জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, প্রত্যেকের জন্য আসলে ঝুঁকিপূর্ণ একটা অবস্থার সৃষ্টি হয়। এজন্য বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে মায়ের যে নিউট্রিশনের কথা বলা হয়েছে, পুষ্টির কথা বলা হয়েছে, যে মা যদি পুষ্টিহীন হয়, মা যদি পুষ্টিহীনতায় ভোগে, তাহলে সন্তানও কিন্তু পুষ্টিহীনতায় ভোগবে। এজন্য মাকে পুষ্টি সমৃদ্ধ খাবারটা, তাকে ব্যালেন্স যে ডায়েট, যে সুষম খাদ্যের কথা বলা হয়েছে, এগুলো মাকে মেনে চলতে হবে। মায়ের আবেগটাকে কন্ট্রোলে রাখতে হবে। মাকে অতিরিক্ত ভয় পাওয়া চলবে না, মাকে অতিরিক্ত হাসা যাবে না, অতিরিক্ত কাঁদাও যাবে না, আবার অতিরিক্ত রাগান্বিত হওয়া চলবে না যখন মা গর্ভধারণ অবস্থায়। তো এই দিকগুলো যদি মা মেনে চলে, তাহলে এই শিশুর বিকাশটা, জন্মপূর্ব যে বিকাশ, সেই বিকাশটা স্বাভাবিক হবে, এটা আমরা আসলে বুঝতে পারি। এরপরে পূর্বের যে পরে যেটি রয়েছে, সেটি হচ্ছে জন্ম পরবর্তী অবস্থা। জন্ম পরবর্তী অবস্থা হচ্ছে আমাদের এই পরিবেশ, যে এই পরিবেশটাকে আমরা কতটা শিশুর বিকাশের উপযোগী করে গড়ে তুলতে পারছি। এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমাদের জন্য, যে আমরা বড় হচ্ছি, আমরা শেষ হয়ে যাব, আমাদের মৃত্যু অবধারিত, এটা আমরা জানি। কিন্তু মৃত্যু হওয়ার আগে আমরা আমাদের সন্তানের জন্য আমরা কতটুকু সুন্দর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি, এটা আসলে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমাদের পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে আমাদের যে অনাগত যে সন্তান পৃথিবীতে আসছে তার জন্য তৈরি করা। তো এটা আমরা এই বিকাশ মনোবিজ্ঞান, এখানে এই বৃদ্ধি, যে আমার বৃদ্ধিটা হবে 2 ধাপে। একটা হচ্ছে আমার জন্মপূর্ব অবস্থায়, আর একটা হচ্ছে জন্ম পরবর্তী অবস্থায়। তাহলে জন্মপূর্ব, সেখানে মায়ের ওই দিকগুলো মাকে অবশ্যই খেয়াল করতে হবে, এবং জন্ম পরবর্তীতে যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের প্রত্যেকের খেয়াল করতে হবে, তাহলেই আমাদের বিকাশ কিন্তু সম্ভব। যাই হোক, এগুলো বিকাশ মনোবিজ্ঞান খুব ভালোভাবে এগুলো আলোচনা করেছে। আমরা যদি এটা এই বিকাশ মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা এটা জানতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা নিয়ে আমরা যে শাখাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান, ফিজিওলজিক্যাল সাইকোলজি। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান, এটা যদি আমরা পড়াশোনা করি এই মনোবিজ্ঞানের শাখাটা, তাহলে আমরা কি জানতে পারবো? আমি 2টি কথা বলছি। সেটা হচ্ছে যে আমরা জানতে পারবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে, আমরা জানতে পারবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, আমাদের পুরো বডিটাকে কিন্তু 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলো রয়েছে, এই সবগুলো, আমরা জীবের একটা বৈশিষ্ট্য হচ্ছে উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া। এটা জীবের একটা চিরাচরিত বৈশিষ্ট্য। এখন সে সাড়া দিবে কিসের মাধ্যমে? এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে সে সাড়া দিবে। 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে সে সাড়া দিবে। এই 5টা ইন্দ্রিয়ের কাজটা কি? কাজ হচ্ছে, এক একটা ইন্দ্রিয় কিন্তু আলাদা আলাদা কাজ করে। কাজটা হচ্ছে বাইরের যে উদ্দীপক থেকে উদ্দীপনাগুলো তৈরি হয় সেগুলো ধরা, এই ইন্দ্রিয়গুলোর কাজ। ধরে সে কি করবে? স্নায়ু প্রবাহের মধ্যে দিয়ে সন্নিকর্ষ
মূলকভাবে স্নায়ু প্রবাহের মধ্যে দিয়ে সে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের শুধুমাত্র ব্রেন বা মস্তিষ্কটাই শুধুমাত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এবং সেখানে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে কি করা? কাজ হচ্ছে সেই যে ওই ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যে উদ্দীপনাগুলো কেন্দ্রে আসলো সেটাকে মডিফাই করা, সেটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে নিয়ে যাওয়া। তাহলে এই যে আমি তোমাদেরকে দেখতে পাই, তুমি আমাদেরকে দেখতে পাও, আমি তোমার কথা শুনতে পাই, তোমরা আমার কথা শুনতে পাও, এরপরে আমরা স্পর্শ অনুভব করতে পারি, এরপরে আমরা স্বাদ নিতে পারি, এই সব কিছুই কিন্তু আমরা এই শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান পড়াশোনা করেই, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান অধ্যয়ন করেই কিন্তু জানতে পেরেছি। এখন এখানে আরও অনেক বিষয়গুলো রয়েছে। আমরা জেনেছি প্রত্যক্ষণের বিষয়গুলো জেনেছি, আমরা জেনেছি যে আমাদের শরীরে যতগুলো মাংসপেশি রয়েছে, আমাদের মস্তিষ্কে ততগুলো গতিকেন্দ্র রয়েছে, এটাও কিন্তু আমরা জানি। কারণ যে আমরা যখন কোনো শরীরের অঙ্গ নড়াচড়া করতে চাই তাহলে তখনই পারবো যখন মস্তিষ্কের গতি অঞ্চলের ওই অংশটা উত্তেজিত হবে, তখনই কিন্তু আমরা ওই অঙ্গটা নড়াচড়া করাতে পারবো। আমরা যে হাত পা নাড়াতে পারি, এটা খুবই মানে চিন্তার বিষয়, খুবই গবেষণার বিষয়, খুবই জটিল বিষয়, কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই বিষয়গুলো কিন্তু আমরা শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান অধ্যয়ন করেই কিন্তু জানতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার সময় শেষ। তো আমরা মোটামুটি 7টি শাখা সম্পর্কে জানতে পারলাম। ভবিষ্যতে যদি সময় পাই আমরা অন্যান্য শাখাগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। তো সেই পর্যন্ত আমরা সবাই যেন ভালো থাকি। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে।